আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম আগল। গল্পটি লিখেছেন বনশ্রী রায় মিত্র। বাড়িটা যেন বড্ড বেশি ফাঁকা লাগছে আজ। এই কটা দিন যে 2-4 জন দূরের আত্মীয় পরিজনেরা ছিলেন তারাও শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি মিটে যেতেই চলে গেলেন। এখন এই বিশাল বাড়িতে 3টে মাত্র প্রাণী। যদিও 3জন কাজের লোক আছে, তাদের মধ্যে একমাত্র বিনামাসি দিনরাত থাকে, বাকিরা যে যার কাজ সেরে চলে যায়। কিন্তু বিনামাসিও হঠাৎ অসুস্থ হয় তার ছেলে এসে মাকে গ্রামে নিয়ে গেছে। তার ফিরে আসবার সম্ভাবনাও কম। এখন তো তবু প্রদোষ আর ওর স্ত্রী উর্মি রয়েছে, কিন্তু তারপর মাধবীলতা দেবী এই 72 বছর বয়সে একা এই বিশাল বাড়িতে থাকবে কি করে? উর্মি যে শাশুড়িকে কোনো মতেই অস্ট্রিয়ায় পাকাপাকিভাবে নিয়ে যেতে রাজি হবে না তাও প্রদোষ জানে। এই নিয়ে কয়েক পত্তন কথোপকথন, কথা কাটাকাটি সবই হয়ে গিয়েছে। এখন যদি জোর করে প্রদোষ নিয়েও যায় মাকে, উর্মি হয়তো সরাসরি রুক্ষ ব্যবহার করবে না, কিন্তু স্পষ্ট এড়িয়ে চলবে, চূড়ান্ত উদাসীনতা দিয়ে বুঝিয়ে দেবে সবটা। তাতে মায়ের মানসিক যন্ত্রণা বাড়বে বই তো কমবে না। কিন্তু মাকেই বা এভাবে ফেলেও যায় কি করে? কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করতে করতে প্রদোষ এসে ওর বাবার ছবিটার সামনে দাঁড়ায়। ছবিটা কি ভীষণ রকম প্রাণবন্ত, যেন এখনই কথা বলবে বাবা। প্রদোষের মনে হচ্ছে বাবা এই বুঝি তার চিরপরিচিত ভঙ্গিতে চোখ দুটি বন্ধ করে মাথা নেড়ে বলবে, এত ভাবিস না বুকাই, আমি তো আছি তোর পাশে। প্রদোষ যেন মুহূর্তের জন্য একটু চমকেই উঠল। সত্যিই কি বাবা বলছে কথাগুলো? ছবিটার সামনে মাথা নত করে সে বলল, বাবা, খুব অসহায় লাগছে আমার। কি করি বলো তো? মাকে একা রেখে যাই কি করে? আর চাইলেই তো সব ফেলে পাততাড়ি গুটিয়ে এদেশে চলে আসা যায় না। ওদিকে উর্মি তো বলেই রেখেছে এদেশে সে কয়েকদিনের জন্য বেড়াতে আসতে পারে, কিন্তু পাকাপাকিভাবে মুখোশে হবে না। আমার কি করা উচিত বাবা? বাবা, তুমি সব সময় বলতে মানুষ এক একটা পরিস্থিতিতে যতই দাবি করুক যে সে কনফিউজড, আদপে তার অন্তরে কিন্তু উত্তরটা ঠিক জানা থাকে, কেবল সেটা মেনে উঠতে পারে না। তুমি ঠিকই বলতে বাবা। আমিও এই কদিন ধরে ভাববার পর অনেকখানি সাহস জোগাড় করে শেষ পর্যন্ত নিজের কাছে স্বীকার করেছি যে মাকে সত্যিই নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু ওই কিন্তুটাই যে আমার পিছু ছাড়ছে না বাবা। মাসিমা, নারকেল কোড়ানো হয়ে গেছে, গুড়টা পাক দিয়ে দেব? এক মনে বালিশের কভারে কাঁথা স্টিচ করছিলেন মাধবীলতা দেবী। সাবানার কথায় মাথা তুলে বললেন, তুই আগে খেয়ে নে, বেলা হয়ে যাচ্ছে, ও বাড়ি যাবি আবার, তারপর খাওয়াই হবে না তোর, বাকিটা আমি করে নেব। তুমিও তো খাওনি, সেই কখন থেকে সেলাই নিয়ে বসেছ, নিজের বুঝে অবেলা হচ্ছে না? মাধবীলতা চোখের চশমাটা খুলে হেসে বললেন, এই যে এলেন আমার ঠাকুরমা। বলি, তুই এত খবরদারি করিস কেন বলতো? সাবানার লাজুক হেসে এগিয়ে এসে মাধবীলতার হাতে থাকা হালকা হলুদ রঙের একজোড়া মাথার বালিশের কভারের উপর লাল কালো সুতো দিয়ে করা সেলাইটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সত্যিই মাসিমা, এই বয়সে কি দারুণ নিখুঁত কাজ গো তোমার। মাধবীলতা সুতোর বাক্স গুছিয়ে রাখতে রাখতে মিথ্যে বকুনিস্বরে বললেন, বয়স আবার কি রে, সবে তো 72। বলেই হেসে উঠলেন, তুই আমার বুড়ি বলতে চাস? তুই বুড়ি বুঝলি? তারপর দেওয়াল ঘড়িটার দিকে নজর যেতেই বলে ওঠেন, এই হলো তোর বদ অভ্যাস, এমন সব বকবক জুড়ে দিস যে সব কাজ বিগড়ে যায়। শর্ট দেখি, 2টো বাজতে চলল, এখনও নাড়ু করা বাকি, আচারটা প্যাকিং করা হয়নি, আরও টুকিটাকি গোছগাছ সারতে হবে। দেখ, বালিশের কভারটাই না শেষে ভুলে যাই। বলেই সেটা একটা সুন্দর বাক্সে ভরে মুখটা এঁটে দিলেন ভালো করে। তারপর সাবানাকে বলতে লাগলেন, সামনেই ওদের বিবাহ বার্ষিকী, ভেবেছিলাম গোটা একটা বিছানার চাদরের সেট সেলাই করে দেব, কিন্তু এত কম সময় আর হলো কই, অন্তত বালিশের কভারটাই দিই। দেখ, আবার বকে চলেছি আমি। তোর সঙ্গ দোষে দেখছি আমিও বিগড়ে যাচ্ছি সাবানা।
বুকাই আর উর্মি চলে আসবে 4টে নাগাদ। সব আগে ভাগে গুছিয়ে না রাখলে ঠিক কিছু না কিছু ভুলবো। আজ যাওয়ার আগে ওদের সাথে একটু ঠিক মতো কথাও বলা হবে না। সর 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 বলে শাবানাকে চূড়ান্ত তাড়া দিয়ে মাধবীলতা ওভেন ধরিয়ে গুড় জাল দিতে শুরু করলেন। শাবানাও ভাতের থালাটা নিয়ে এক মনে খেতে শুরু করলো। সারা ঘরময় গুড় জাল দেওয়ার গন্ধে মমা করছে। তোদের ফেরার টিকিট কবে বুকাই? আগের দিন রাতে ঠিকমতো ঘুম না হয় প্রদোষ ব্যালকনিতে রাখা আরাম কেদারায় চোখ বুজে শুয়েছিল। উর্মিও একটি বই হাতে চুপ করে বসেছিল উল্টো দিকে চেয়ারে। ওরও মেজাজ চটে আছে। গতকাল রাতে আবারও শাশুড়িকে সাথে করে বিদেশে নিয়ে যাওয়া নিয়ে প্রদোষের সাথে এক পতন কথা কাটাকাটি হয়ে গেছে। ও ঠিক করেই নিয়েছে আজ যে কটা দিন আছে সেটা ও ওর বাপের বাড়িতেই কাটাবে। যদিও ও শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে মাত্র 4টে বাড়ির দূরত্ব, কিন্তু প্রদোষের হাবভাব ওর আর কিছুতেই সহ্য হচ্ছে না। প্রদোষকে সেই কথা বলবে বলেই এসেছিল। তখনই মাধবীলতা দেবী ছেলে বুকাইকে প্রশ্নটা করলেন। মায়ের গলার আওয়াজ পেয়ে সোজা হয়ে বসল প্রদোষ। কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল প্রদোষ। ছেলেকে চুপ থাকতে দেখে মাধবীলতা দেবী আবারও বললেন, তোর আর উর্মির কাজের ক্ষতি হচ্ছে না? তোরা তো 1 মাসের ছুটি নিয়ে এসেছিলি। সে তো তোর বাবার সমস্ত কাজ মিটতে মিটতেই ছুটির মেয়াদ ফুরিয়ে গেছে। তারপরও দিন 15 হয়ে গেল, টিকিট করছিস না কেন? মাধবীলতা দেবী এতটাই সহজ সাবলীলভাবে কথাগুলো বলছেন, ঠিক যেমন ছোটবেলায় গরমের ছুটি ফুরিয়ে এলো প্রদোষ যখন মামার বাড়ি থেকে ফেরার নাম করতো না, তখনও ওর মা এভাবেই বলতো। প্রদোষ ভেবে পায় না এই মানুষটা কিভাবে এত সহজে কথাটা বলতে পারছে। অপরদিকে আপাত দৃষ্টিতে শাশুড়ির কথায় উর্মির উৎফুল্লিত হওয়ার কথা, অথচ কেন জানি উর্মিও প্রাথমিক চমকটা কাটিয়ে উঠতে পারছে না। মা, তুমি আমাদের চলে যেতে বলছো? প্রদোষের গলায় এক বিষাদ মিশ্রিত অভিমান। মাধবীলতা দেবী ছেলের দিকে তাকিয়ে বললেন, ও মা, হঠাৎ তোদের আমি চলে যেতে বলবো কেন বুকাই? এ কি আমি নতুন জিজ্ঞেস করছি? প্রতিবারই তোরা এসে বেশ কিছুদিন থাকার পরেই তো তোদের ফেরার দিনক্ষণ জিজ্ঞেস করি। তাতে আমার সমস্ত কিছু গুছিয়ে দিতে সুবিধে হয়। এবার ওভাবে বলছিস কেন? প্রদোষের উত্তরের অপেক্ষা না করে মাধবীলতা দেবী নিজেই বললেন, আমাকে নিয়ে দোটানায় পড়েছিস? ভাবছিস আমায় নিয়ে যাবি না রেখে যাবি? মা, যে সত্যটা প্রদোষকে প্রতিনিয়ত তাড়া করছে সেটা যে এত অনাড়ম্বরভাবে সামনে এসে দাঁড়াবে তা ওর ভাবনার অতীত ছিল। এমনকি উর্মি পর্যন্ত শাশুড়ির এমন প্রশ্নে রীতিমতো থমকে যায়। দুজনেই যেন কোনো কথা খুঁজে পায় না। মাধবীলতাই তখন খুব সহজভাবে বললেন, দেখ বুকাই, তোর বাবা সেকালের মানুষ হলেও নিজের স্ত্রীকে মননে চিন্তনে একেবারে গড়ে পিটে তৈরি করে গেছেন। তুই আমাদের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আজ প্রায় 20 বছর ধরে তোর বিদেশে থাকা নিয়ে আমরা অন্যদের মতো কিন্তু একদিনের জন্য হা হুতাশ করে বলিনি যে শেষ বয়সে আমাদের একটা অবলম্বন নেই। তোর বাবা সব সময় বলতেন, সন্তানকে পাখির শাবকের মতো লালন করবে মাধু। মনে রাখবে একদিন সে নিজের আকাশ খুঁজে পাবে, ডানা মেলে উড়ে যাবে, নিজের মতো করে বাসা বাঁধবে। এত সহজ স্বাভাবিক ব্যাপারগুলো পাখিসহ সব প্রাণীই তো দিব্যি মানতে পারে। এক স্বার্থপর মানুষেরই যেন তা কিছুতেই বোধগম্য হয় না, কিছুতেই সহজ সত্যটা মানুষ মানতে পারে না। তাই তুই আর উর্মি এখন নিজেদের আস্তানায় ফিরবি, এটাই খুব স্বাভাবিক। এ নিয়ে স্বর্গীয় অতনু গাঙ্গুলির ছেলের এমন অহেতুক চিন্তা কিন্তু মানুষটার উন্মুক্ত চিন্তনকে, শিক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করায় বুকাই। তাছাড়া শেষ বয়সে যখন তোর বাবা তোর খবরদারি থেকে রেহাই পেয়ে ঝাড়া হাত পা থাকবার এমন সুবর্ণ সুযোগ পেয়েছি, তা বাপু আমি কোনো শর্তেই হাতছাড়া হতে দিতে নারাজ। শুধু উর্মি কেন, আমিও আমার স্বাধীনতার সাথে কোনো আপোষ করতে পারবো না। না মানে না না। কিরে উর্মি, ঠিক বলেছি কি না বল? এখন আমি নিজেই নিজের অভিভাবক, দিব্যি লাফালাফি করে বাকি দিনগুলো কাটাবো। কথাগুলো সারল্য মাখা কণ্ঠে বলে 72-এর মাধবীলতা এমন গভীর এক আলিঙ্গনে জড়িয়ে ধরলেন উর্মিকে,
যে সে বেচারি তখন কেঁদেই ফেলল। কিন্তু মা, প্রদোষ কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে মাধবীলতা দেবী বললেন, না বুকাই, আর কোনো কিন্তু নয়। মনে রেখো, ভালোবাসার বাঁধনেও একটা দূরত্ব বরাদ্দ করা উচিত, তাতে ভালোবাসা দীর্ঘায়িত হয়। ভালোবেসে তুমি কাউকে যদি খুব শক্ত করে জড়িয়ে ধরো, তখন তার হাঁসফাঁস লাগবে, আর তারপরই সে সব বাঁধন ছিঁড়ে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চাইবে। মানুষ বড্ড বেশি ভালোবাসা দেখাতে গিয়ে গাছের ফুল ছিঁড়ে ফুলদানিতে সাজায়, তাতে কি আর তাকে আজীবন সজীব রাখতে পারে? কদিন পরেই মূর্ছে যায়। ভালোবাসলে আগলাতেই হবে এমনতর যুক্তির মানে কি? উন্মুক্ত করেও দিব্যি বেঁধে রাখা যায়। আর তুমি হয়তো ভাবছো, এই বুড়ো মাকে রেখে গেলে আর দেখা হবে কি না? মা, কেন তুমি এসব কথা? মাধবীলতা আলতো হেসে বললেন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই বুকাই। দেখো, কেউ আজীবন টিকে থাকবে না। একে অপরের কাছাকাছি থাকলেও কি চিরদিনের জন্য কাছে রেখে দেওয়া যায়? তোমার বাবাকে কি রাখতে পারলাম আমি? আগে কিংবা পরে পালা সবারই আসবে, পালা বদল হবেই। তাই বলে সমস্ত কিছু ফেলে গালে হাত দিয়ে ওই নিয়ে ভাবলে চলবে? যদি পরের বার দেশে ফিরে আমার সাথে দেখা হয় তো জমিয়ে আড্ডা হবে আমাদের, তা না হলে তোলা থাকবে সেই আড্ডা। এ আর এমন কি? ঠিক কোথা থেকে এই মানুষটা বুকে এত বল পায়, যা দীর্ঘ 51 বছরের সাথে চিরদিনের জন্য চলে গেছে মাত্র দিন 25 আগে? সে কত অবলীলায় অনুচ্চারিতভাবে বলেই দিল যে তার একমাত্র পুত্র আর পুত্রবধূর সাথে এটাই হয়তো শেষ দেখা। এই বলার মধ্যে কোথাও এতটুকু জড়তা নেই, নেই কোনো চাপা অভিমান। প্রদোষর বাবার মধ্যেও এই একই ব্যাপার বরাবর দেখে এসেছে, কিন্তু মা যেন ওর আরও বলিষ্ঠ। কই, ও তো এদের সন্তান হয়েও এত দৃঢ়তা আনতে পারেনি। মাসিমা, দাদাবাবু আর বৌমণি এসে পড়েছে গো, আমি চট করে ও বাড়ির কাজটা সেরে আসছি। সাবানা একতলার বারান্দা থেকে হাঁক দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে উর্মির হাতে থাকা ট্রলি আর দুটো ব্যাগ ওপরে পৌঁছে দিয়ে এলো। মাধবীলতা নাড়ুর কৌটোটা ভালো করে এঁটে হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হ্যাঁ রে, বুকাই কোথায়? ও আসছে মামনি। তুমি খেয়েছো? না খেয়ে উপায় আছে? আমার ঠাকুরমাকে দেখলি না, এক্ষুনি বেরোলো। কথাগুলো যে সাবানাকে উদ্দেশ্য করেই বলা তা উর্মি বুঝতে পারে। শাশুড়ির কথা বলার ধরনে সেও হাসতে থাকে। এরপর ছেলে বৌমার সাথে ঘণ্টা 3 জমিয়ে আড্ডা দিলেন মাধবীলতা। সমস্ত গুছিয়ে ব্যাগে ভরে দিলেন, আর দিলেন ওদের বিবাহবার্ষিকী উপলক্ষে বানানো উপহারের প্যাকেটটা। বলে দিলেন 1 ডিসেম্বরের দিনই যেন প্যাকেটটা খোলা হয়। উর্মির চোখ সিক্ত হয়ে উঠল। সে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আমার মতো স্বার্থপর একটা মানুষকে কেন এত ভালোবাসো তুমি? যদি বলি মানুষ হিসেবেই তুই নিজের ভালো লাগা মন্দ লাগাকে এতটা প্রায়োরিটি দিস বলেই ভালোবাসি তোকে। অদ্ভুত শোনাচ্ছে বল? প্রথম তোকে সত্যিই খুব স্বার্থপর মনে হতো, নিজেরটুকু ছাড়া কিছুই না বোঝা একটা মানুষ। শাশুড়ির এমন অকপট স্বীকারোক্তি শুনে অবাক না হয়ে পারে না উর্মি। মাধবীলতা বলে চলেন, একদিন তো শ্বশুরমশাইয়ের কাছে আমার মনের কথা বলতেই উনি বললেন, উর্মির মতো তুমিও যদি এমন একটা জীবন পেতে যেখানে নিজে চাকরি করছো বিদেশে, স্বামীও সেখানেই কর্মরত, নিজের মনের মতো করে সাজানো একটা জীবন, তখন সত্যি কি 10 জনের মন রাখার জন্য কথায় কথায় আপোষ করে চলতে মাধু? সেদিন নিজের মনের ভেতরে উঁকি দিয়ে দেখেছিলাম, কোথায় যেন তোকে বড্ড ঈর্ষা করি আমি। নিজের কাছেই নিজে খুব লজ্জা পেয়েছিলাম জানিস। আমার মন পড়তে পারা মানুষটাও বুঝেছিল আমার সেই লজ্জা। খুব সাবলীলভাবে সে বলেছিল, এতে লজ্জার কিছু নেই মাধু। মানুষের ধর্মই তাই, নিজে যা কিছু পায়নি অন্যকে তা পেতে দেখলে হয় দীর্ঘশ্বাস পড়ে, নয় ঈর্ষা মাথা চারা দিয়ে ওঠে। জানিস উর্মি, সেদিনের পর থেকে আমিও একটু আধটু স্বার্থপর হয়ে বাঁচার চেষ্টা করেছি। সত্যি বলছি, মন্দ লাগেনি। নিজেকে ভালোবাসাটা যে অপরাধ নয় তা তোর কাছেই শেখা। আমার কাছে তাই তুই পারফেক্ট। ওদের কথার মাঝখানেই নিচে গাড়ির হর্ন শোনা গেল। ওই দেখো, গাড়ি চলে এসেছে। বুকাই হাঁক ডাক শুরু করেছে।
শাবানা খুকির মা ধরাধরি করে সমস্ত ব্যাগ নিচে নামিয়ে দিল। মাধবীলতা তদারকি করে দেখছেন সব নেওয়া হলো কিনা। পাসপোর্ট, ভিসা, অন্যান্য দরকারি কাগজপত্র, ঘরের চাবি। তারপর বুকাই আর উর্মিকে স্নেহচুম্বন দিয়ে বলল, এমন মন খারাপ করিস না তো তোরা, চটপট দেখা হবে। এক পেটুক জ্যোতিষী বলেছিল আমি 90 পেরোবো, তার মানে এখনো অনেক দিন আছি। বলেই এমন চোখ মুখ করলেন যে বুকাই উর্মি না হেসে পারল না। উর্মি আর বুকাই মাধবীলতাকে প্রণাম করে গাড়িতে উঠে পড়ল। গাড়িটা এগিয়ে গেল গলির মোড়ের দিকে। পাশেই শাবানা আর খুকির মা দাঁড়িয়েছিল। শাবানা গাড়িটার দিকে হাত নাড়ছিল। তাকে তাড়া দিয়ে বললেন মাধবীলতা, নে তোর হাত নাড়া হলো, যা গিয়ে বেশ কড়া করে দুধে চা করতো। কটা আলুর চপ করা আছে, মাইক্রো ওভেনে গরম করে দিস। বেশ আয়েশ করে চা চপ খাবো। খুকির মা হাতের কাজ সেরে চলে আয় ওপরে। শাবানও তেমনি চোখ পাকিয়ে বলল, ওই দেখো ছেলের বউ যেতে না যেতেই বুড়ির বায়না শুরু। বেশ করেছি, বায়না করেছি। মাধবীলতা গাঙ্গুলি এখন যা ইচ্ছে তাই করবে, বুঝলি? আমি আমার গার্জিয়ান। ওনার কথা শুনে শাবানা আর খুকির মা দুজনেই হেসে ফেলল। সন্ধ্যারতির পর মাধবীলতার দোতলায় তার স্বামীর স্টাডি রুমের দেওয়ালে টাঙানো ছবিটার সামনে এসে দাঁড়ালেন। ছবিটার দিকে তাকিয়ে বললেন, দেখো আমি পেরেছি আগল খুলতে, ঠিক যেমনটা তুমি শিখিয়ে গিয়েছিলে। মনে আছে তুমি বলতে, মাধু, ভালোবাসা যখন পায়ের শেকলে পরিণত হয় তার চাইতে সর্বনাশা এ পৃথিবীতে আর কিছু নেই। আমি তা মনে রেখেছি গো, ঠিক মনে রেখেছি। খুলে দিয়েছি সেই শেকল, আজ হতে আমিও মুক্ত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।